রাত তখন বেশ অনেকটাই গভীর। জঙ্গলের বুক চিরে চলে যাওয়া সরু পথটা মিশে গেছে নিকষ কালো অন্ধকারে। মাথার উপর ঘন পাতার আড়ালে ঢাকা পড়েছে চাঁদের আলো। অদূরে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার অনবরত ডাক। আর এই নীল দিঘির জঙ্গলের নিঝুম নিস্তব্ধতা ছিঁড়ে মাঝে মাঝে শুকনো ঝরা পাতার উপর দিয়ে সরীসৃপের দ্রুত চলে যাওয়ার খসখস শব্দ অরণ্যের নিস্তব্ধতাকে দ্বিগুণ করে তুলেছে। এমনই এক রাতে একলা একটি লণ্ঠন নিয়ে দ্রুত পায়ে আপন মনে বিড়বিড় করতে করতে হেঁটে আসছে মালা। ফিরতে এতটা দেরি হয়ে যাবে বুঝতেই পারিনি। অনেকটা রাত হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফিরতে হবে। এমন সময় মালা থমকে দাঁড়িয়ে পড়ল। মনে হচ্ছে কেউ একটা মন্ত্র পাঠ করছে, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে কিছু তো বুঝতে পারছি না। কিন্তু অবশেষে মনের কৌতূহল নিরসন করতে না পেরে সে এগিয়ে গেল সেই আওয়াজের উৎস সন্ধানের উদ্দেশ্যে। বেশ কিছুটা দূর এগোতেই একটি প্রাচীন ভাঙা প্রস্তরখণ্ডের আড়াল থেকে একটা লালচে আলোর আভা দেখতে পায় মালা। মালা কৌতূহল সামলাতে না পেরে নিঃশব্দে পা ফেলে ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। একজন একটি পাথরের বেদির সামনে বসে আছে। তার অবিন্যস্ত চুল পিঠের উপর ছড়ানো, সামনে রাখা করটি আর কিছু হাড়গোড়। সামনে দাউ দাউ করে জ্বলছে এক চিতা সদৃশ অগ্নিকুণ্ড। সে একটি প্রাচীন কালো রঙের হাড়ের বাঁশি হাতে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। এ আমি কি দেখছি? কালো বিড়াল বিকট শব্দে ডেকে উঠতেই, সেই মেয়েটির চোখ তার দিকে পড়তেই রক্ত হিম হয়ে গেল মালার। প্রাণের ভয় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মালা জঙ্গলের অন্ধকার পথ ধরে দৌড়তে শুরু করল। মাত্র কয়েক পা এগোতেই একটা বড় গাছের শিকড়ে হোঁচট খেয়ে আছড়ে পড়ল সে। ঠিক তখনই সে দেখল এক নিকষ কালো ছায়া ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। কে 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 তুমি? একদম আমার কাছে আসবে না, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। আমি যা দেখেছি খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাব, কাউকে কিচ্ছু বলবো না। মালার সেই করুণ আর্জি অরণ্যের নির্জনতায় প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। সেই নিষ্ঠুর কালো ছায়া যেন এক নিমেষে মালার উপর ঝাঁপিয়ে পড়ল। অরণ্যের অন্ধকার চিরে এক বিভৎস আর্তনাদ এক রহমায় ভেঙে গুঁড়িয়ে দিল ওই মধ্যরাতের জঙ্গলের নিস্তব্ধতাকে। মালার নিথর দেহটা পড়ে রইল জঙ্গলের বুকে। কি গো শিয়াদি, শুনলে নাকি কাল রাতে নাকি জঙ্গলে মালাকে? হ্যাঁ রে, আমার তো শুনেই ভয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। আমি তো গোপালের বাবাকে বলেই দিয়েছি বিকেল গড়িয়ে আসার পর আর বাইরে। তার ঠিকই বলেছিস, দিনকাল যা পড়েছে পুরুষ মানুষের কি আর বাইরের কাজ না করলে চলে? তবে সাবধানের মার নেই। তবে মালার ঘটনাটা আমাকে বেশ ভাবাচ্ছে। ওর মতো শান্ত সাদাসিধে মেয়ে এরকম ভাবে। চুপ কর চম্পা, যা হওয়ার তা তো হয়েইছে। শ্মশানে তো ওকে নিয়ে যাওয়ার জো নেই। শরীরটা যা করে দিয়ে গেছে, মৃতদেহ দেখলে শিয়াল কুকুরেও ঘেন্নায় মুখ ফিরিয়ে নেবে। কি বলছো কি গো? মালার শরীর নাকি চিনতে পারা যাচ্ছে না? ও তো পরশু সন্ধ্যাবেলা আমার বাড়ি থেকে ডাল নিয়ে গেল। হাসি খুশি মেয়েটা এক রাতে এমন ভাবে শেষ হয়ে গেল। আমার তো মনে হচ্ছে এ কোনো হিংস্র জীবজন্তুর কাজ। তবে আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না। শুধু শেষ হলে তো হতো রে শিলা, কিন্তু ওর গলার নলি ছিঁড়ে নিয়েছে। গাঁয়ের মুরব্বীরা বলছে এ কোনো মানুষের কাজ নয়, কোনো অপর দেবতা বা পিশাচিনীর নজর লেগেছে এই গ্রামের উপর। কে জানে বাবা, আজকাল কোথা থেকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কথা শেষ হতেই ঝপাত করে একটা শব্দ হলো জলে। সবার বুক ধক করে উঠল। সবাই বলছে মালা নাকি রাতে জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে যে ডাইনি পেতনি শাকচুন্নিরা ঘোরে সে তো সবাই জানে। সাবধানে থাকিস সবাই,
একা কেউ ঘাটে আসিস না। জমিদারের বাড়ির পাহারাদারদের হাঁক ডাক বেড়েছে ঠিকই, কিন্তু অলৌকিক শক্তির সামনে মানুষের লাঠি কি আর কাজ দেয়? কি বুঝছেন কি পণ্ডিত মশাই? রত্নাবলী কোনোদিন ভালো গাইতে পারবে না? না না, কেন পারবে না? অবশ্যই পারবে। চেষ্টার অধ্যাবসায় থাকলে সব সম্ভব। তবে ওর মধ্যে সেটার বড্ড অভাব। কিন্তু আপনার ছোট মেয়ে প্রিয়দর্শিনীর মধ্যে সেই গুণ রয়েছে। তাহলে কি? এত চিন্তা করবেন না। আশা করি সময়ের সাথে সাথে সব পরিবর্তন হবে। ওদের মা খুব ভালো গান গাইতো। আজ যদি চন্দ্রবালা বেঁচে থাকতো হয়তো আমার চেয়ে ঢের ভালো ওদের যত্ন নিতে পারত। এই বিশাল জমিদারির চাপের দরুন বাবার কোনো দায়িত্ব তো আমি পালন করতে পারি না। এরকম ভাবে বলবেন না জমিদার মশাই, সবটাই তো ভবিতব্য। মাঝে মাঝে মনে হয় আমার দুই মেয়ের প্রতি আমি একটু বেশি কড়া হয়ে পড়েছি। তাই হয়তো ওরা নিজেদের সমস্যা, দুঃখ, ভয়, কষ্ট এগুলো আমাকে বলতে ভয় পায়। আপনি অযথাই চিন্তা করছেন জমিদার মশাই। সময়কে সময় দিতে হয়, দেখবেন সবটা ঠিক হয়ে গেছে। হয়তো তাই আমি একটু বেশি অধৈর্য হয়ে পড়ছি। আজ তাহলে আসি জমিদার মশাই, কথায় কথায় সন্ধে নেমে এলো। জমিদার বাড়ি ছেড়ে নিজের ভিটে ফেরার জন্য গ্রামের মেঠো পথ ধরলেন। তখন বাঁশবাগানের মাথার উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ায় হঠাৎ এক অপার্থিব বাঁশির সুর ভেসে এলো। সুরের সম্মোহনে পণ্ডিত মশাই নিজের অজান্তেই মূল পথ ছেড়ে ঢুকে পড়লেন গভীর নীল দিঘির জঙ্গলের ভিতরে। পণ্ডিত মশাই যেন এক ঘোরের বশবর্তী হয়ে ঝোপঝাড় ঠেলে এগোতে লাগলেন। হঠাৎ বাঁশির সুর থেমে গেল। অরণ্যে নেমে এলো এক হাড় হিম করা নিস্তব্ধতা। আচমকা যেন তন্দ্রা ফিরে এলো পণ্ডিত মশাইয়ের। আমি কোথায় এলাম? এটা তো ঘন জঙ্গল। রাম 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 রাম। নারী মূর্তিটি ধীর গতিতে পণ্ডিত মশাইয়ের দিকে মুখ ফেরাতেই পিলে চমকে উঠল পণ্ডিত মশাইয়ের। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তির চোখের মনি যেন জ্বলন্ত অঙ্গারের ন্যায় লাল। তুমি? হ্যাঁ, আমি। আমি সবাইকে বলে দেব তুমি কালো জাদু। ভোরের প্রথম আলো যখন জঙ্গলে পড়ছে ঠিক তখনই এক কাঠুরে প্রথম দেখতে পেল সেই দৃশ্য। তার কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল। খবরটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। নাম কর্তা। ও গদাধর, এসো এসো এসো। আমি এতক্ষণ তোমারই অপেক্ষা করছিলাম। কি সংবাদ এনেছো বলো? কর্তা, এই সর্বনাশ হয়ে গেছে কর্তা। এই পণ্ডিত মশাই আর নেই। বনের ধারে ওনার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে কর্তা। কি বলছো কি? আমি ঠিকই বলছি কর্তা। এই খানিকক্ষণ আগে আমি নিজের চোখে দেখে এসেছি। আমি আগেই বলেছিলাম কর্তা, এই নীলদিঘির জঙ্গল বড় অভিশপ্ত। মালার মৃত্যুর পর এখন পণ্ডিত মশাই, আমার তো ভীষণ ভয় করছে কর্তা। তুমি অযথাই ভয় পাচ্ছ। আজ রাত থেকে গ্রামের মোড়ে মোড়ে পাহারাদার বাড়িয়ে দাও। আর রত্নাবলী আর প্রিয়দর্শিনীকে কড়া নির্দেশ দাও সূর্যাস্তের পর যেন কেউ অন্দরমহল থেকে বের না হয়। জানো, আমার খুব ভয় করছে। সবার মনে একটা আতঙ্ক কাজ করছে। আর দিদির হাবভাব দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে। প্রায়ই মাঝরাতে আমি দেখি দিদি ঘরে নেই। আমার মনে হয় দিদি কিছু একটা লুকোচ্ছে। এত দুশ্চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার দিদি হয়তো একা থাকতে চাই বলেই রাত জাগছে। আমি তো আছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। দেখো, হর্ষবর্ধন যখন প্রিয়দর্শিনীকে সান্ত্বনা দিচ্ছে তখন অদূরে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা রত্নাবলী নিজের ঠোঁট কামড়ে ধরল। তার চোখে খেলা করছে তখন এক আদিম অতৃপ্তি। ভালোবাসা? তোর ভাগ্যে ভালোবাসা আর আমার ভাগ্যে শুধু অবহেলা আর তিরস্কার। দেখব হর্ষবর্ধন তোকে কতদিন আগলে রাখতে পারে।
রাত তখন গভীর। পুরনো জমিদার বাড়ি তখন গভীর ঘুমে মগ্ন। রত্নাবলী অত্যন্ত সন্তর্পণে এগিয়ে চলল অন্দরের এক গোপন দরজার দিকে, যে পথটা সোজা গিয়ে মিশেছে পিছনের ঘন জঙ্গলে। কিন্তু সে জানত না তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে আরও এক জোড়া চোখ। রত্নাবলী বেরিয়ে যেতেই ছায়ার মতো তার পিছু নিল প্রিয়দর্শিনী। দিদি এত রাতে কোথায় যাচ্ছে? আজ আজ আমাকে জানতেই হবে। জঙ্গলের প্রবেশ মুখে এসে রত্নাবলী হঠাৎ থমকে দাঁড়ালো। কোনো এক অশুভ আশঙ্কায় সে ঝট করে একবার পিছনে ফিরল। প্রিয়দর্শিনী দ্রুত একটি প্রাচীন বটগাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে রত্নাবলী যখন আবার সামনে হাঁটা শুরু করলো, প্রিয়দর্শিনীও নিঃশব্দে তার পিছু পিছু অরণ্যের গভীরে প্রবেশ করল। ধীরে ধীরে তারা দুজনেই প্রবেশ করলো জঙ্গলের অনেকটা গভীরে। কাঁটা ঝোপ আর লতাগুল্মের মাঝে পথ চেনা দায়। প্রিয়দর্শিনী সাবধানে ডালপালা সরিয়ে এগোচ্ছে ঠিকই, কিন্তু কিছু দূর যেতেই সে থমকে গেল। সামনের ছায়ামূর্তিটি কোথায় যেন মিলিয়ে গেছে। চারিদিকে পরিবেশ বড্ড থমথমে। দিদি কোথায় গেল? দিদি এক নিমেষের মধ্যে চোখের আড়াল হয়ে গেল না? আজ আমাকে জানতেই হবে এত রাতে দিদি এই ভয়ানক জঙ্গলে আসে কেন? কোনো গোপন সাধনা নাকি অন্য কিছু? প্রিয়দর্শিনী সাহসে ভর করে আরও কিছুটা এগোতেই তার চোখের সামনে ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য। বনের এক চিলতে ফাঁকা জায়গায় এক প্রাচীন প্রস্তরখণ্ডের উপর রত্নাবলী বসে আছে। তার সামনে দাউ দাউ করে জ্বলছে একটা অগ্নিকুণ্ড। ঠিক সেই মুহূর্তেই সারা বন কাঁপিয়ে ভেসে এলো এক অমানসিক পৈশাচিক অট্টহাসি। সেই রত্নাবলী আজ এখানে শ্মশান কালীর মতন ভয়ঙ্করী। তুই তুই এখানে এসব কি করছিস? এই আগুনের সামনে বসে কিসের সাধনা এটা? তুই কি শেষ পর্যন্ত কালো জাদুর নেশায় মেতেছিস? রত্নাবলীর ঠোঁটে এক বাঁকা হাসির রেখা ফুটে উঠল। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে শুধু এক গভীর তৃপ্তি। সে আগুনের শিখার দিকে হাত বাড়িয়ে দিল, যেন সেই উত্তাপ তার খুব চেনা। প্রিয়দর্শিনী ভয় কয়েক পা পিছিয়ে গেল। তুই ভাবলি আমি এতই আহাম্মক যে তুই আমার পিছু নিবি আর আমি জানতে পারবো না? না, আমি তোকে আজ এখানে ডেকে এনেছি। আমাকে ডেকে এনেছিস মানে? তুই এসব কেন করছিস? বাবা মশাই তোকে নিয়ে কত দুশ্চিন্তা করে জানিস? বাবা মশাই? তার চিন্তার কারণ তো তুই, প্রিয়দর্শিনী। চিরকাল তো তুই তাঁর চোখের মণি হয়ে রইলি। আর আমি? তুই আসার পর থেকে তো সবাই আমাকে শুধু এড়িয়ে গেছে। তোকে জন্ম দেওয়ার পর মা মারা গিয়েছিল। সেদিন থেকেই এই বাড়ির প্রতিটি কোণ আমাকে মনে করিয়ে দিয়েছে আমার কোনো কদরই নেই এই ভিটে। এটা তোর ভুল ধারণা দিদি। ঠিক ভুলের বিচার কি আমি তোর কাছে শিখব? আগুনের লেলিহান শিখার দিকে তাকাতেই রত্নাবলীর চোখের মণিতে ভেসে উঠল একটার পর একটা স্মৃতির টুকরো, বরং এক অবহেলিত শৈশব আর কৈশোরের দীর্ঘশ্বাস। সা রে গা মা আহা, রত্নাবলী রত্নাবলী হচ্ছে না। কেন পণ্ডিত মশাই? এবার তো আমি ঠিকই সারে মা ঠিকই তো গাইছিলাম। থামো তুমি, থামো। ঠিক হয়নি, বারবার একই ভুল করে চলেছ। এইটুকু একটা সহজ জিনিস তোমার মাথায় ঢুকছে না? মার্জনা করবেন পণ্ডিত মশাই, আমি আবার নতুন করে চেষ্টা করছি। আর কত চেষ্টা করবে শুনি? এতদিনও তো কিচ্ছুটি শিখতে পারলে না। দেখো, তোমার নিজের বোনকে দেখো তো একটু শিখতে পারো। তোমার থেকে তো বয়সে ছোট, কিন্তু কত সুন্দর গাইতে পারছে, আর তুমি ছি। দিদি আমি জানি তুই ঠিক পারবি, একটু মন দিয়ে চেষ্টা কর। এই চুপ কর তো। ছোট আছিস, ছোটর মতো থাকবি। দুটো লাইন কি গাইতে শিখে গেছিস বলে কি তোর অহংকার বেড়ে গেছে নাকি? একদম আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না। তুই আমার কথায় কিছু মনে করিস না দিদি, আমি তোকে ওরকম ভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছিস সব বুঝেছি, আর আমাকে বোঝাতে হবে না। আমি ঘাসে মুখ দিয়ে চলি না। তা তোমার বোন ভুল কি বলেছে? সত্যি তো তুমি পারছো না।
পরের দিন আমি অবশ্যই ভালো করে গাওয়ার চেষ্টা করব পণ্ডিত মশাই। আর একটা কথা রত্নাবলী, তোমার বোন হয়তো তোমার থেকে বয়সে 1-2 বছরের ছোট হতে পারে, কিন্তু সে তোমার ভালো চায় বলেই কথাগুলো বলেছে। তাই ওর উপর হিংসা না করে নিয়মিত রেয়াজ করো, তাহলে আর এই ভুলগুলো হবে না। আসতে পারি পণ্ডিত মশাই? আরে আসুন আসুন জমিদার মশাই, আসুন। একটু অসময় বিরক্ত করলাম। আরে না না, ঠিক আছে ঠিক আছে। তা পণ্ডিত মশাই, আমার 2 মেয়ের রেওয়াজ কেমন চলছে? প্রিয়দর্শিনীকে নিয়ে তো কোনো কথাই নেই। ও গাইলে যেন মনে হয় স্বয়ং মা সরস্বতী ওর কণ্ঠে বসেছেন। আচ্ছা, আর আমার বড় মেয়ে রত্নাবলী, ওর গান কেমন এগোচ্ছে পণ্ডিত মশাই? ওর থেকে তো আমার অনেক আশা। আমার বলতে খুব খারাপ লাগছে জমিদার মশাই, পাথর কেটে মূর্তি বানানো যায়, কিন্তু শুকনো কাঠে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। ওর গলায় গান গাওয়া মানে সরস্বতীর অবমাননা করা। এসব আমি কি শুনছি রত্নাবলী? তুই কি এই জমিদার বংশের মান সম্মান ডুবিয়ে ছাড়বি নাকি? হ্যাঁ, কি ব্যাপার? এই, আমি কিছু জিজ্ঞেস করছি তো তোকে। আমি তো প্রতিদিনই মন দিয়ে রেওয়াজ করি, তাও কেন জানি না আমি পারি না। পারবি কোথা থেকে? পারার জন্য তো সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো ইচ্ছা শক্তি, সেটাই তো তোর মধ্যে নেই। আজ থেকে পণ্ডিত মশাই শুধু প্রিয়দর্শিনীকেই শেখাবেন। তোর মতন অযোগ্য মেয়ের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বাবা মশাই, আপনি বৃথাই রাগ করছেন। আমার বিশ্বাস দিদি ঠিক পারবে। আপনি ওকে একটু সময় দিন। ওকে একদম তুই প্রশ্রয় দিবি না। আজ অতিরিক্ত প্রশ্রয়ের ফলেই ওর এই অবস্থা। সবকিছু হয়েছে তোর জন্য, তুই এর জন্য দায়ী। চুপ কর বেয়াদব মেয়ে। নিজে ভুল করে বোনের উপর চোটপাট করা হচ্ছে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। সেদিন পণ্ডিত মশাই আর বাবা মশাইয়ের বলা কথাগুলো শুনে খুব আঘাত পেয়েছিলাম। ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, আর সেই অভিপ্রায় নিয়েই চোখে এক রাশ জল নিয়ে ছুটতে ছুটতে এসেছিলাম এই জঙ্গলে। পণ্ডিত মশাইয়ের তীক্ষ্ণ ব্যঙ্গ আর বাবা মশাইয়ের পাথর চাপা প্রত্যাখ্যান সব মিলিয়ে রত্নাবলীর বুকের ভিতরটা তখন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। অপমানের সেই তীব্র জ্বালা সহ্য করতে না পেরে সে একলা অন্ধকারে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে এসে পৌঁছালো নীল দিঘির পাড়ে। চারদিক নিস্তব্ধ। আশপাশ থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। দিঘির কালো জলের দিকে তাকিয়ে রত্নাবলীর মনে হলো এই জলই তাকে সব লাঞ্ছনা থেকে মুক্তি দিতে পারে। সে এক পা বাড়িয়ে জলের দিকে এগিয়ে গেল। কেউ আমাকে ভালোবাসে না, সবাই শুধু আমাকে ঘৃণা করে। পণ্ডিত মশাই আমাকে অপমান করেন, বাবা মশাই আমার মুখ দেখতে চান না। তাহলে কেন বেঁচে থাকবো আমি? আজ এই দিঘির জলেই আমার সব অপমানের ইতি ঘটুক। রত্নাবলী কাঁদতে কাঁদতে দিঘির জলের দিকে এগোচ্ছে। এমন সময় ঝোপের আড়াল থেকে এক কর্কশ খুকখুকে কাশির শব্দ ভেসে এলো। রত্নাবলী থমকে দাঁড়িয়ে পড়ল। অন্ধকার থেকে বেরিয়ে এলেন এক 70 বৃদ্ধা। এত রাতে নীল দিঘির মরণ শীতল জলে কেন নামছিস রে চুঁড়ি? জমের দুয়ারে যাওয়ার এত তাড়া কিসের? কার ওপর অভিমান করে নিজের এই কচি জানটা বিলিয়ে দিতে এসেছিস? রত্নাবলী আর নিজেকে ধরে রাখতে পারল না। দীর্ঘদিনের পঞ্জীভূত অপমান বাঁধ ভাঙা জলের মতন বেরিয়ে এলো। সে ভুঁপিয়ে কাঁদতে কাঁদতে ভৈরবীকে বলতে শুরু করলো তার অবহেলার গল্প। সমস্ত ঘটনা শোনার পর তার ঠোঁটে এক কুটিল হাসির রেখা ফুটে উঠল। তিনি বুঝলেন এই মেয়েটির বুকের ভিতর এক আগ্নেয়গিরি চাপা পড়ে আছে। ওরে পাগলি, তুই মরলে কার কি ক্ষতি হবে? তোর বাবা তোর মরা মুখ দেখে 2 দিন কাঁদবে, তারপর আবার ওই আদরের ছোট মেয়েকে নিয়ে হাসবে। পণ্ডিত মশাই নতুন কাউকে গান শেখাবে। তুই কি চাস তোকে কেউ মনে না রাখুক? তুই কি চাস না যারা তোকে অপমান করেছে তারা তোর পায়ের তলায় লুটিয়ে পড়ুক? আমি চাই তারা বুঝুক
রত্নাবলী কি করতে পারে? কিন্তু আমার তো কোনো গুণ নেই মা, আমি তো অযোগ্য। ভৈরবী অট্টহাসি দিয়ে উঠলেন। সেই হাসি যেন বনের বাতাসকে ভারী করে তুলল। তিনি তাঁর ঝুলি থেকে বের করে আনেন একটি বীভৎস হাড়ের বাঁশি। এটা কি? এই কোনো সাধারণ বাঁশি নয়। ওরে পাগলি, গান গেয়ে কি হবে? মানুষের মন ভোলাবি? তার চেয়েই নে, ধর এই হাড়ের বাঁশি। এতে সুর লাগে না, লাগে শুধু বুক ভরা ঘৃণা। যখনই তোর খুব রাগ হবে, এই বাঁশিতে একটু ফুঁ দিবি, দেখবি এই বাঁশির অতল থেকে এক পিশাচ উঠে আসবে। ওই পিশাচটা হবে তোর কেনা গোলাম। তুই যাকে শেষ করতে বলবি সে তাকেই ছিঁড়ে খাবে। তখন দেখবো তোর ওই গুণী পণ্ডিত মশাই আর ওই অহংকারী বাবা তোকে কেমন করে অবহেলা করে। বল রত্নাবলী, এই শক্তি নিবি, নাকি আজ এই দিঘির জলে ডুবে মরে গিয়ে সবার কাছে নিজেকে হেরে যাওয়া মেয়ে প্রমাণ করবি? রত্নাবলী এক মুহূর্ত ভাবল না। অপমানের বিষ তাকে এতটাই অন্ধ করে দিয়েছে যে হিতাহিত জ্ঞান লুপ্ত হয়েছে। সে বাঁশিটা নিজের বুকের কাছে চেপে ধরল। তার দু চোখে তখন এক পৈশাচিক উজ্জ্বলতা। তোকে তো একটা কথা বলাই হয়নি রে। তোর এখনো কিছু বলার বাকি আছে? আছে তো, অবশ্যই আছে। তোকে আমার দিদি বলে ভাবতে ঘৃণা করছে। ছি! মালা আর পণ্ডিত মশাইকে আমি মেরেছি। কেন? ওরা কি ক্ষতি করেছিল তোর? তুই ভাবছিস মালাকে কেন মারলাম? ওই নিচু জাতের মেয়েটা বড্ড বার বেড়েছিল রে। ও আমার সব সত্য জেনে ফেলেছিল, তাই পিশাচের দ্বারা ওকে। কিন্তু পণ্ডিত মশাই কি করলেন যে তুই ওনাকেও মেরে ফেললি? আর ওই পণ্ডিত পুরোটা মনে নেই? সবার সামনে আমায় প্রতি মুহূর্তে অপমান করত। বলেছিল আমার গলায় গান গাওয়া মানে সরস্বতীর অবমাননা। তাই পিশাচের মাধ্যমে ওকেও আমি শেষ করেছি। দিদি, তুই এই একটা মানুষকে শুধু নিজের স্বার্থে এভাবে? ছি 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 ছি। এবার পালা তোর। তোকে যে মরতেই হবে বোন আমার। তুই না মরলে হর্ষবর্ধনকে আমি কোনোদিনও নিজের করে পাবো না। আমি যে ওকে বড্ড ভালোবাসি, কিন্তু ও ভালোবাসে তোকে। তাই আমাদের দুজনের জন্য তোকে যে মরতেই হবে। তুই এত নিচে নেমে গেছিস দিদি। ছি 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 ছি। নামলাম তো, তোরা নামালি আমাকে। আজ এই জঙ্গলেই হবে তোর শেষ। রত্নাবলী হঠাৎ প্রিয়দর্শিনীর চুলের মুঠি ধরে তাকে নিজের দিকে টেনে নিল। প্রিয়দর্শিনী যন্ত্রণায় কুঁকড়ে উঠল। অরণ্যের নিস্তব্ধতা চিরে একটা তীক্ষ্ণ ধাতব শব্দ হলো। রত্নাবলীর মুখ দিয়ে কোনো কথা বেরোল না। সে দেখল তার পেটের মাঝখান দিয়ে বেরিয়ে আছে একটা তলোয়ারের ডগা। আমি তোকে মানুষ করতে পারিনি রত্নাবলী, আমারই পাপের সাজা তুই দিলি। কিন্তু আর না, আর কোনো রক্ত আমি ঝরতে দেব না। রত্নাবলী মাটির উপর লুটিয়ে পড়ল। তার শরীরটা মরণ যন্ত্রণায় কয়েকবার মোচড় দিয়ে স্থির হয়ে গেল। ভোরের প্রথম আলো তখন বনের বাতায় এসে পড়েছে। জমিদার মশাই প্রিয়দর্শিনী ধীর পায়ে হাঁটতে শুরু করলেন। ঝোপের আড়ালে পড়ে রইল সেই অভিশপ্ত বাঁশি আর এক অভিশপ্ত জীবনের শেষ চিহ্ন।